মাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়। আজ আমরা শিখব অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো অংশীদারি ব্যবসায়ের হিসাব আসলে কিভাবে করি আমরা? অংশীদারি ব্যবসায়ের হিসাব করতে গিয়ে আমাদেরকে দুইটা পার্ট করতে হয়। নাম্বার 1 লাভ লোকসান আবন্টন হিসাব, নাম্বার 2 অংশীদারদের মূলধন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব বলতে আমরা কি বুঝি? যে হিসাবের মাধ্যমে অংশীদার এবং অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যে দেনা পাওনা, সেই দেনা পাওনা সমন্বয় করার পর মুনাফার অংশ বের করে সেই মুনাফার অংশ অংশীদারদের চুক্তি অনুযায়ী বন্টন করে দেওয়া হয় যে হিসাবের মাধ্যমে, তাকেই আমরা বলি লাভ লোকসান আবন্টন হিসাব। এই লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আমরা কি পাই? অংশীদারদের মুনাফার অংশ পাই, যে কে কত টাকা প্রতিষ্ঠান থেকে মুনাফা পাবে বা কার কত টাকা ক্ষতি হলে কত টাকার ক্ষতি সে বহন করবে, এভরিথিং আমরা এই লাভ লোকসান আবন্টন হিসাব থেকে জানতে পারি। এন্ড দেন নেক্সট স্টেপ আমাদের করতে হয় অংশীদারদের মূলধন হিসাব। অর্থাৎ এই অংশীদারদের মূলধন হিসাবের মাধ্যমে অংশীদারদের কার কত চূড়ান্তভাবে মূলধন আছে সেটা বের করা হয়। তো আমরা শিখব প্রথমে লাভ লোকসান আবন্টন হিসাব আমরা কিভাবে করব। এই লাভ লোকসান আবন্টন হিসাবের আমরা ছকটা এখান থেকে শিখব। তো এখানে আপনারা একটা ছক দেখতে পাচ্ছেন। প্রথমে অংশীদারদের নাম লিখতে হবে, তারপর লাভ লোকসান আবন্টন হিসাব লিখতে হবে, তারপরে আমাদেরকে তারিখ লিখতে হবে ডট ডট সালের ডট ডট তারিখের সমাপ্ত বছরের জন্য। এখানে অঙ্কে যে তারিখগুলো থাকবে আমাকে সে তারিখ বসাতে হবে। তারপর আমরা এই ছকটাকে দেখতে পাচ্ছি যে দুইটা ভাগে বিভক্ত, বাম পাশ ডেবিট এবং ডান পাশ ক্রেডিট। প্রথমে আমাকে লিখতে হয়েছে বিবরণ টাকা, বিবরণ টাকা। তো এভাবে লাভ লোকসান আবন্টন হিসাবকে সমান দুটি অংশে ভাগ করে নিতে হয়, যে ডেবিট বাম পাশটা আমরা জানি ডেবিট এবং ডান পাশটা ক্রেডিট। তো এবার আমরা দেখব যে এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে কোন হিসাবগুলো আসে এবং ক্রেডিট পাশে কোন হিসাবগুলো আসে। তো এটা কিভাবে এই ছকের মধ্যে লিপিবদ্ধ করতে হয়? তো আমাকে প্রথমে লিখতে হবে হেডিং। প্রত্যেকটা হিসাব লেখার পূর্বে আমাকে হেডিং লিখে নিতে হবে। লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাব। তো আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখি। লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। এই হেডিংটা আমাকে লিখতে হবে। তো ধরেন অঙ্কে মূলধনের সুদ আছে, তো আমাকে এখানে লিখতে হবে মূলধনের সুদ। মূলধনের সুদ দিয়ে এই হিসাবটাকে ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে। এবার মূলধনের সুদ যদি এই তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য থাকে, যে আসিফ, হৃদয়, আলামিন, তাহলে আমাকে এখানে সিরিয়ালে লিখতে হবে আসিফ, হৃদয়, আলামিন লিখে তাদের মূলধনের সুদের পরিমাণটা এভাবে লিখতে হবে। লিখে টোটালটা যোগফল আমাকে মেইন কলামে বসাতে হবে। তারপরে আবার লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব যদি বেতন থাকে, তো আমাকে এখানে লিখতে হবে বেতন, লিখে ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে। এখন যদি তিনজনেই বেতন পেয়ে থাকে, তাহলে এভাবে আবার নাম লিখতে হবে, যে আসিফ, হৃদয়, আলামিন। তারপরে যার যার বেতন এইভাবে লিখে মেইন কলামে টাকাটা বসাতে হবে। তারপর
আবার লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। লিখে যদি কমিশন থাকে এই কমিশনটাও বসাতে হবে, কমিশন হিসাব ব্র্যাকেটে আটকাতে হবে। তারপর ওই অংশীদারদের নাম আমাকে এভাবে লিখতে হবে, আসিফ, হৃদয়, আলামিন। তারপরে যার যার নাম, নামের পাশে তার তার টাকাটা বসিয়ে এখানে মেইন যোগফলটা লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে বিষয়গুলো ডেবিট পাশে আসে সেগুলো লেখার প্রসেসটা আমরা দেখলাম, তাই না? তো কিভাবে যে প্রত্যেকটা হিসাব লেখার পূর্বে আমাকে হেডিং দিয়ে নিতে হচ্ছে যে অংশীদারদের মূলধন হিসাব দিয়ে, তারপর যেই হিসাবটা আছে সেই হিসাবের নামটা লিখতে হয়েছে, সাপোজ কমিশন হিসাব এখানে দিয়ে, তারপরে যদি কমিশন 3 জনেরই থাকে তাহলে এভাবে লিখতে হবে আসিফ, হৃদয়, আলামিন, 3 জনের টাকা একসাথে লিখে এর যোগফলটা মেইন কলামে বসিয়ে দেয়া। তো এইভাবে এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে যে আইটেমগুলো আসে সেই আইটেমগুলো এইভাবে অন্তর্ভুক্ত করতে হয়। তো আমরা সংক্ষেপে দেখে নেব যে অংশীদারদের এই অংশীদারি অঙ্কের কোন আইটেমগুলো এই লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসে। আমরা প্রথমে কি পেয়েছি? মূলধনের সুদ, তারপর বেতন, তারপর কমিশন, তারপর ঋণের সুদ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, বকেয়া খরচ। এই আইটেমগুলো অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট পাশে এসে থাকে। তো আমরা এবার ক্রেডিট পাশে কোন আইটেমগুলো আসে আমরা একটু শিখি। আমাকে প্রথমেই লিখতে হবে লাভ লোকসান হিসাব, লিখে এটা হেডিং লিখতে হবে। লিখে প্রথমেই ক্রেডিট পাশে অঙ্কে যে নিট লাভটা দেওয়া থাকবে সেই নিট লাভটা আমাকে এখানে বসাতে হবে। তারপর আমাকে হেডিং লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব এখানে আসবে প্রথমে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ যে আইটেমটা আমরা লিখবো এভাবে ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে। তারপর অংশীদারদের নাম লিখবো আমি, আসিফ, হৃদয়, আলামিন। যার যত উত্তোলন তার পাশে তত লিখতে হবে উত্তোলনের সুদটা। এভাবে লিখে টোটালটার যোগফলটা মেইন কলামে বসাতে হবে। তো এইভাবে যে আইটেমগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে আসবে আমাকে এইভাবে দেখাইতে হবে। প্রথমে আমাকে হেডিং দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব। শুধুমাত্র নিট লাভ, অঙ্কে যে নিট লাভটা দেয়া থাকবে সেই নিট লাভের ক্ষেত্রে আমরা হেডিং দেব লাভ লোকসান হিসাব। এবং আর যে হিসাবগুলো আছে যেমন উত্তোলনের সুদ, হেডিং দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব, লিখে উত্তোলনের সুদ লিখতে হবে, নামগুলো লিখে উত্তোলনের যার যার সুদের পরিমাণ লিখে যোগফলটা মেইন কলামে বসাতে হবে। আর কি আসে? পণ্য উত্তোলন। যদি কোনো একটা হিসাব একজন অংশীদার নিয়ে থাকে, একজন অংশীদারের জন্য হয়ে থাকে, সাপোজ হৃদয় পণ্য উত্তোলন করেছে অঙ্কে বলা আছে, তাহলে এটা আমি কিভাবে লিখবো? আমি কি লিখবো অংশীদারদের মূলধন হিসাব? এইখানে তো একজন করেছে, তাহলে কি লেখা যেতে পারে যে হৃদয়ের মূলধন হিসাব, লিখে লিখতে হবে পণ্য উত্তোলন। আমি দেখাচ্ছি।
ধরেন অঙ্কে শুধু একজন অংশীদার পণ্য উত্তোলন করেছে, সে হৃদয়। তো আমি এখানে আর লিখবো না যে অংশীদারদের মূলধন হিসাব, না লিখে লিখবো হৃদয়ের মূলধন হিসাব। হৃদয়ের মূলধন হিসাব লিখে মেইন হিসাবটা পণ্য উত্তোলন লিখে টাকাটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এই লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশের হিসাবগুলো কিভাবে লিখতে হয় আমরা শিখলাম। তো এবার একটু আমরা দেখি যে আসলে ক্রেডিট পাশে কোন কোন আইটেমগুলো আসে। অঙ্কে যে দেয়া থাকে নিট লাভ, এই নিট লাভ অঙ্কের মধ্যে যে নিট লাভ দেয়া থাকবে সেটা আসবে। নিট লাভ আসবে, উত্তোলনের সুদ আসবে, পণ্য উত্তোলন আসবে, বকেয়া আয় থাকলে বকেয়া আয় আসবে এই পাশে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে কোন বিষয়গুলো আসে। আবার একটু দেখি লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে কোন বিষয়গুলো আসে। প্রথমে মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, অনাদায় পাওনা সঞ্চিতি, বকেয়া খরচ। আর লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে কোনগুলো আসে? নিট লাভ, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, বকেয়া আয়। এই বিষয়গুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে আসে। তো আরো কিছু বিষয় আসে যেগুলো আমরা সচরাচর অঙ্কে দেখতে পাই না, তারপর আমি বলে দিচ্ছি। শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে এই বকেয়া রিলেটেড যে দায়গুলো আছে, বকেয়া আর অগ্রিম রিলেটেড যে দায়গুলো আছে, যেমন বকেয়া খরচ এটা একটা দায়, অগ্রিম আয় এটা একটা দায়। এই বকেয়া আর অগ্রিম রিলেটেড দায়গুলো এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে বসে। তাহলে বকেয়া আর অগ্রিম রিলেটেড সম্পদগুলো কোথায় বসবে? লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে বসবে। আমি আবারও বলছি, বকেয়া বা অগ্রিম রিলেটেড যে দায়গুলো সেইগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসে, এবং বকেয়া আর অগ্রিম রিলেটেড যে সম্পদগুলো আছে সেগুলো লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে আসে। যদিও এগুলো অঙ্কে খুব একটা দেখা যায় না, তারপরেও আমি বলে রাখলাম যে কারণ আসতেও পারে। তো আপনারা অবশ্যই বইয়ের মধ্যে যে বইতে যে ছক দিয়ে আছে সুন্দর মতো অঙ্ক করার আগে অবশ্যই সেই ছকটা ভালো মতো দেখবেন, কারণ আমাদের এখানে স্পেস স্বল্পতার কারণে আমরা টোটালি সবকিছু দেখাইতে পারি নাই। যদিও দুই তিনটা আমরা দেখাইছি যে কিভাবে এই লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে হিসাবগুলোকে লিপিবদ্ধ করতে হয়। তো ওই অনুযায়ী এই প্রত্যেকটা, যেমন মূলধনের সুদ লিখেছি, তো এই মূলধনের সুদ তো শুধু একজন অংশীদারের না, এখানে 3 জন অংশীদার আছে। তো এই 3 জন অংশীদারের জন্য যদি এই মূলধনের সুদ বরাদ্দ থাকে তাহলে কি আমি এভাবে লিখতে পারবো? আমি এভাবে লিখতে পারবো। আমাকে লিখতে হবে কি, প্রথমে হেডিং লিখতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব, তারপর আমাকে লিখতে হবে মূলধনের সুদ, ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে, তারপরে এই সিরিয়ালে অংশীদারদের নাম লিখতে হবে, লিখে তাদের সুদগুলো লিখে যোগফলটা বাইরে বসাতে হবে। এইভাবে প্রত্যেকটা হিসাব আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। শুধুমাত্র এই একটার ক্ষেত্রে, ঋণের সুদের ক্ষেত্রে আমি হেডিং লিখতে পারবো না যে অংশীদারদের মূলধন হিসাব, কারণ ঋণ মূলধনের অংশ না। তাহলে আমি হেডিং কি লিখবো? অংশীদারদের ঋণ হিসাব। যদি একজন অংশীদার ঋণ নিয়ে থাকে, সাপোজ এখানে আলামিন ঋণ নিচ্ছে, তাহলে কি লিখতে হবে? যে আলামিনের ঋণ হিসাব লিখে তারপর লিখতে হবে ঋণের সুদ, দিয়ে টাকাটা বসাইতে হবে। তো এইভাবে আমাকে হিসাবগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করতে হবে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ কোনটা? অংশীদারদের মূলধন হিসাব। তো এখান থেকে আমি কয়েকটা কথা বলে রাখি। অংশীদারদের মূলধন হিসাবটা কেন করা হয়? অংশীদারদের মূলধন হিসাব করা হয় যে এই
লাভ লোকসান আবন্টন হিসাব থেকে যে মুনাফার অংশ পাওয়া যায় বা অন্যান্য যে সমন্বয়গুলো সমন্বয় করা হয়, এই বিষয়গুলোকেও আবার কি অংশীদারদের মূলধনের সাথেও গিয়ে অ্যাড করতে হয়, যোগ করতে হয়। তো অংশীদারদের মূলধন হিসাব করার সময় মাথায় রাখতে হবে প্রশ্ন থেকে শুধু দুইটা জিনিস আগে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1 উত্তোলন, নাম্বার 2 মূলধন। অঙ্কের মধ্যে যে মূলধন দেওয়া থাকবে প্রারম্ভিক মূলধন, আমরা জানি মূলধন ক্রেডিট, তাই অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে মূলধন হিসাবটাকে ব্যালেন্স বিডি দিয়ে লিখবো, এবং উত্তোলন হিসাব ডেবিট, অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে এসে উত্তোলন হিসাব লিখে আমরা টাকাটা লিখবো। লিখার পরে এইবার আমাদের মেইন কাজ যে আমাকে আর প্রশ্ন দেখতে হবে না, আমি সরাসরি হেডিং দেব দুই পাশে। কি হেডিং দেব? লাভ লোকসান আবন্টন হিসাব। ওই পাশে আমি হেডিং দেব লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে আমি হেডিং কি লিখেছি? লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাবে তারিখ কত থাকে? বছরের শেষ তারিখ 31শে ডিসেম্বর। তাহলে এবার আমি আসি, এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে যে আইটেমগুলো আসবে অঙ্কে, সেইগুলো অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসাইতে হবে। আবারও বলতেছি, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যে আইটেমগুলো থাকবে সেগুলোকে আমাদের অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসাইতে হবে। যদি কোনো একটা অঙ্কে মূলধনের সুদ আছে, বেতন আছে, কমিশন আছে, তাহলে কোন জিনিস, এই জিনিসগুলো কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসাইতে হবে। কেন? কারণ এগুলো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আছে। অনুরূপভাবে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যে আইটেমগুলো আছে সেগুলো অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই নিট লাভ এটা আসবে না, ঋণের সুদ এটা অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। কেন আসবে না? কারণ এগুলো, এই ঋণের সুদ মূলধনের অংশ না, আর এই নিট লাভটা আগেই সমন্বয় করা ছিল এই প্রারম্ভিক মূলধনের সাথে, যার জন্য এই নিট লাভটা আসবে না। তাহলে কোন নিট লাভটা আসবে? নতুন যে নিট লাভটা থাকে সেটা অংশীদারদের মূলধন হিসাবে আসে। যেমন নতুন নিট লাভটা কিভাবে বের হবে? সাপোজ ধরেন এটাই একটা অঙ্ক চিন্তা করেন, যেখানে এই আইটেমগুলো আছে, এখানে এই আইটেমগুলো ধরেন এখানে এই আইটেমগুলো আছে, তাহলে আমি তো আবার গিয়ে এখানে ব্যালেন্স করবো, এরকম ব্যালেন্স করব। তাহলে এই পাশের যোগফল, যে পাশের যোগফল বেশি হবে আমি এটা দুই পাশেই বসাবো। সাপোজ এই পাশের যোগফলের ব্যালেন্স বেশি, তাহলে আমাকে কি করতে হবে? এই ব্যালেন্স থেকে এগুলো আমি বাদ দিয়ে দিব, দিলে আমার পার্থক্যের পরিমাণটা বের হবে। যে পার্থক্যটা বের হবে সেটার নাম কি? নিট লাভ বা মুনাফার অংশ। এটার নাম কি? মুনাফার অংশ। এই মুনাফার অংশ আবার অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হয়, সেই বন্টন আমরা শিখব। যখন আমি অংশীদারদের মুনাফার অংশ বের করলাম, সেই ক্ষেত্রেও কিন্তু একটা কথা আছে কি, যে আমাকে এখানে উপরে হেডিং লিখে নিতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব, যেভাবে প্রত্যেকটা আইটেম লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়। তো আমাকে কি করতে হবে? অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে মুনাফার অংশ, তারপরে মুনাফার অংশ ব্র্যাকেট দিয়ে আটকে, তারপরে অংশীদারদের নাম সিরিয়ালি লিখে যার যার মুনাফা যতটুকু করে পড়বে সেটা বসিয়ে দিতে হবে। আর যদি ডেবিট পাশের পরিমাণ বেশি হয়, তার মানে ব্যয় বেশি হয়েছে, তাহলে অবশ্যই আমার কি হবে? ক্ষতির অংশ কোথায় বসে? এই পাশে লিখতে হবে এভাবে, ক্ষতির অংশ। যেভাবে মুনাফার অংশ বন্টন করব, অনুরূপভাবে এই ক্ষতির অংশ আমাকে কি করতে হবে? বন্টন করতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে এই মুনাফার অংশ তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আছে, এটা কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে। শুধুমাত্র এই লাভ লোকসান আবন্টন হিসাবে থেকে এই ঋণের সুদ আর এই নিট লাভ যেটা অঙ্কে দেয়া থাকে বিগত বছরেরটা, এই দুইটা জিনিস অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। আর যদি অঙ্কে কোনো একটা হিসাব ডেবিট করার কথা বলা থাকে, সেটা কিন্তু আপনি এই লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে পাবেন না। কারণ যদি বলে যে হৃদয়ের বেতন ডেবিট করার পর একবার ডেবিট করে ফেলেছে, তাহলে আমি এটা কি আবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট করব না। যদি অঙ্কে বলা থাকে যে হৃদয়ের হিসাব ডেবিট করার পর, তাহলে এটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসে না। তখন আমাকে অঙ্কের মধ্যে স্টার দিয়ে রাখতে হবে যে হ্যাঁ, এটা আমাকে অংশীদারদের মূলধন হিসাবে দেখাইতে হবে। তো আমরা এগুলো শিখবো। তো আশা করি আপনারা এই লাভ লোকসান আবন্টন হিসাবে বিষয়টা বুঝতে পেরেছেন যে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে কোন আইটেমগুলো আসে এবং ক্রেডিট পাশে কোন আইটেমগুলো আসে।